পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। দলের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। স্বাধীনতার ৪৪ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর পাশের হার। যেতে হবে আরো অনেক দূর, বলছেন শিক্ষাবিদরা। শীতের শুরুতেই কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা। চাঙ্গা হয়ে উঠছে পর্যটন ব্যবসা। এবারের মৌসুম ভালো কাটার আশা হোটেল মালিকদের। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে ৩ বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত ১৪ জন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র খতিয়ে দেখছে এফবিআই। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। গতকালই প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে সারা দেশে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ উপজেলা নির্বাচন অফিসে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর। এবছরই প্রথমবারের মতো পৌর মেয়র পদে দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেবেন প্রার্থীরা। নির্ধারিত প্রতীকের মধ্যে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১২টি প্রতীক নির্ধারণ করে কমিশন। দর্শক, পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাতে রাঙামাটির সদর উপজেলায় আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। কমল। ধন্যবাদ শাফিন। এক্ষেত্রে আমি রাঙ্গামাটি জেলা সদরে রয়েছি। এতে আমি যেটা একটু বলি, এখানকার যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা হয়তো অনেক আগে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু তারা নিশ্চিত ছিলেন না তারা নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন কিনা। আমরা দেখেছি গতকালকে কিন্তু এই প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করেছেন, এরপরে তারা মনোনয়নপত্র পূরণ করছেন। এক্ষেত্রে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। প্রার্থীরা বলছেন তারা চাচ্ছে দুপুর ১২টার পরে এসে এই মনোনয়নপত্র জমা দিবেন, কারণ তারা বলছেন তারা নিশ্চিত ছিলেন না মনোনয়ন পাবেন কিনা, সে কারণে তারা মনোনয়নপত্র পূরণ করেনি। তারা গত রাত থেকে মনোনয়নপত্র পূরণ শুরু করেছে এবং সকালে হয়তো চূড়ান্তভাবে একটু দেখে তারপর মনোনয়ন জমা দিবেন। এক্ষেত্রে রাঙ্গামাটি আমি একটু কথা বলি, এখানে কিন্তু সমতল রাজনীতি বা পাহাড়ের রাস্তা একটু পৃথক রয়েছে। সে অনুযায়ী এবার রাঙ্গামাটি যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে মেয়র পদে মূল প্রার্থী থাকছেন ৩ জন। এক্ষেত্রে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে আকবর হোসেন চৌধুরীকে এবং বিএনপি থেকে পেয়েছেন বর্তমান মেয়র সাইফুল ইসলাম ভুট্টো এবং জেএসএস জনসংহতি সমিতি তারা সমর্থন দিয়েছে মূলত গঙ্গামাণিক চাকমাকে। গঙ্গামাণিক চাকমার কিন্তু প্রতীক থাকবে না, কারণ যেহেতু জেএসএস নিবন্ধিত দল নয়, সেখানে তার প্রতীক থাকছে না, তাই তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিতে হবে নির্বাচন কমিশন থেকে। অপরদিকে সাইফুল ইসলাম ভুট্টো বিএনপির প্রার্থী, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এখানে নির্বাচন করবেন। আর আকবর হোসেন খন্দকার আকবর হোসেন যে রয়েছেন চৌধুরী, তিনি নির্বাচন করবেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে। এই রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে প্রায় ২৮টি কেন্দ্রের মধ্যে প্রায় ৫৭,৭৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং একটি পাহাড়ি এলাকা, বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু প্রার্থীদের খুব কষ্ট হবে যে প্রচারণা চালানো। তারপরে প্রার্থীরা বলছেন তারা যথাযথ চেষ্টা করবেন ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে সেরা ভোট চাইতে। এক্ষেত্রে এখানে দেখতে পেয়েছি আমরা 9টি যে সাধারণ কাউন্সিলর পদে কিন্তু ব্যাপক প্রার্থী রয়েছে, সে সাথে সংরক্ষিত যে কাউন্সিলর 3টি পদ, সেখানেও প্রার্থী রয়েছে বিপুল পরিমাণ। এক্ষেত্রে আমি কথা বলেছিলাম এখানকার যে রিটার্নিং অফিসার রয়েছে নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনের সাথে, তিনি বলেছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন মনোনয়নপত্র গ্রহণ করার জন্য এবং আশা করছি দুপুর 12টার পর হয়তো প্রার্থীরা এসে এই মনোনয়নপত্র জমা দিবেন। এখন পর্যন্ত এই ছিল রাঙ্গামাটি থেকে মনোনয়নপত্র শেষ দিনের সর্বশেষ খবর। ধন্যবাদ কমল আপনাকে। দর্শক, পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাতে রাঙ্গামাটি সদর উপজেলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। দলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ও তৃণমূলের ত্যাগী নেতাদেরকেই পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছেন দলের নেতারা। তারা দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত সভানেত্রীর কার্যালয়ে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে প্রার্থী বা তাদের প্রতিনিধিদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়। তাহসিনা জেসির রিপোর্ট। মনোনয়নপত্র সংগ্রহে আসা নেতাকর্মীদের ভিড়ে সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। গোপালগঞ্জ পৌরসভার সেবা করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি
তাদের যে আশা আকাঙ্ক্ষা আমি এটা পালন করব। আখাউড়া পৌরসভার তাকজিল খলিফা কাজলের পক্ষে আমি মনোনয়নপত্রটা গ্রহণ করলাম। আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। এদিকে দলটির নেতারা জানালেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে প্রার্থীর জনসম্পৃক্ততা এবং দলের প্রতি আনুগত্য। প্রার্থীর জনসম্পৃক্ততা, দলের প্রতি তার কমিটমেন্ট, জনগণের প্রতি তার কমিটমেন্ট, বিজয়ের সম্ভাবনা, এই কয়টি বিষয়কে মাথায় রেখে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনোনয়ন বোর্ড এটি যাচাই বাছাই করেই তারপরে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আশাবাদ ব্যক্ত করে বলেন, নেত্রীর প্রতি আস্থাশীল হয়ে সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তা দলের বিজয়ে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন দলের এ নেতা। আমরা আশা করি যে এই দলের কেউই এ ধরনের কোনো বিদ্রোহী প্রার্থী হবেন না। কিছু সংখ্যক এমপির জন্য অপেক্ষা করবেন না। এটি শুধু এমপি নির্ভরশীল দল না, দল নির্ভরশীল এমপি। কাজে এই দল তার আপন গতিতে এগিয়ে যাবে। এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোম ও মঙ্গলবার দুদফায় বৈঠক করে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌর নির্বাচনে কেন্দ্রের মনোনয়ন নিয়ে তৃণমূলের বড় ধরনের অসন্তোষের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। যাচাই বাছাই শেষে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। তবে সদ্য মনোনয়ন পাওয়া প্রার্থীদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রার্থীদের তালিকা যাচাই বাছাই শেষে মঙ্গল ও বুধবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রত্যয়নপত্র বিতরণ করে বিএনপির এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি। প্রার্থীরা উপস্থিত থেকে কাঙ্ক্ষিত এ প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। দলের শীর্ষ নেতাদের দাবি, সংশ্লিষ্ট পৌর এলাকার নেতাকর্মী ও ভোটারদের পছন্দ বিবেচনায় নিয়েই দেয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন। এ কারণে পাওয়া না পাওয়ার হিসাব নিকাশে কেউ কেউ আশাহত হলেও এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। বিএনপিতে এই মনোনয়নকে কেন্দ্র করে অসন্তোষের দাবানল নাই, কিন্তু ছোট ছোট যে স্ফুল্লিঙ্গ অথবা মনের ক্ষোভ বা আগুন সেটা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে সেটার সংখ্যা অতি নগণ্য। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রার্থীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন বিএনপি নেতারা। আমরা যাদেরকেই দলীয়ভাবে মনোনয়ন দিয়েছি তাদের অনেকের বাড়িতে গত রাত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা হামলা করেছে, তাদের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে। তো এবার প্রার্থী হলো গ্রেফতারের আতঙ্ক, আর মনোনয়ন পাওয়ার পরেও মাঠে থাকতে পারবে কিনা, পালিয়ে বেড়াতে হবে, পুলিশকে লোকেশন জানাতে হবে 24 ঘন্টা আগে। এসব কারণে বিএনপিতে এবার প্রার্থীদের মধ্যে নানা রকমের আতঙ্ক। সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান সহ সার্বিক অবস্থা বিবেচনায় আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন এই নেতা। তাদের কাছ থেকে এই উদারতা আমরা আশা করি না যে জনগণ নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে আর এই নির্বাচন কমিশন সুষ্ঠু একটি নির্বাচন করবে, এটি আশা করা বাতুলতা মাত্র। জয় পরাজয় যাই হোক, নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। দলের কর্মীদের কাছ থেকে বাধা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী আমেজ বেড়ে গেছে কয়েক গুণ। মনোনীত প্রার্থীরা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি জোরেশোরে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। কোথাও আবার দেখা গেছে ভিন্ন চিত্র। বরগুনার বেতাগীতে বর্তমান মেয়র মোহাম্মদ আলতাফকে মনোনয়ন দেওয়ায় গতকাল সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর অলিগলিতে পৌর নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে কাটাখালী পৌরসভার সব জায়গায় আলোচনা চলছে মনোনীত প্রার্থীদের নিয়ে। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে একজন এবং বিএনপি থেকে একজনকে মনোনীত করা হয়েছে। আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের খুবই জনপ্রিয়তা, একজন ভালো এক দক্ষ লোক, ওনার দ্বারাতে এই সম্ভব এই পৌরসভাকে উন্নয়ন করার জন্য। আমরা আশা করি তিনি যদি যেতেন তাহলে আমাদের এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আরো ভালো হবে। বরগুনার বেতাগী পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ আলতাফকে আবারও দলীয়ভাবে আওয়ামী লীগ মনোনীত করেছে। এর প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন হরতাল সমর্থকরা। কোন শক্তির অপশক্তির কারণে তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন দিল আমরা জানি না। সেই চিঠি প্রত্যাহার করতে চাই। যদি সেই চিঠি যতক্ষণে প্রত্যাহার না হবে ততক্ষণে বেতাগী উপজেলা আওয়ামী পরিবার সব মাঠ থেকে ঘরে ফিরে যাবে না।
আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট জেলার 3টি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জে মনোনয়ন পেয়েছেন 2বারের মেয়র জাকারিয়া আহমদ পাপলু। এছাড়া কানাইঘাটে বর্তমান মেয়র লুৎফুর রহমান ও জকিগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে লড়বেন মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। আগামী 30 ডিসেম্বর একযোগে দেশে 235টি পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। যুদ্ধাপরাধীর রায় কার্যকরের বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক নেতিবাচক মন্তব্যে প্রশ্ন উঠেছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ বলছেন, কূটনৈতিক সম্পর্কের সুযোগে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যায় পাকিস্তান। এ কারণে এ সম্পর্ক না থাকলেই দেশ আরও নিরাপদ হবে। আর সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, এ ধরনের বাড়াবাড়ি বন্ধ করে ক্ষমা চাওয়ার সময় এসেছে পাকিস্তানের। কামরুজামান মামুনের রিপোর্ট। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচারকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে নিন্দা জানায়। অবশ্য এই প্রথম নয়, কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির পরও এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল তারা। 71-এ অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করায় তাদের ফাঁসি দেয়া হয়েছে বলেও পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়। চুপ করে থাকেনি বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদে জানানো হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ প্রত্যাখ্যান করে অস্বীকার করে গণহত্যার দায়। এ অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকা না থাকা নিয়ে গুঞ্জন দেশ জুড়ে। আর পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে নতুন করে ভাবার। যদি তারা ক্ষমা না চায় তাহলে সেখানে যে আদর্শগতভাবে বা নৈতিকভাবে সম্পর্ক বাড়তে পারে না। সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এইটি চলমান থাকলে ঝুঁকি কমবে না ঝুঁকি বাড়বে, সেখানে বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাদের অস্বস্তি আছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটাকে প্রকাশ যেভাবে তারা করছে, যেটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। কূটনৈতিক সম্পর্কের আড়ালে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করে পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ দেশকে আরো নিরাপদ করবে বলেও মত দেন তারা। সম্পর্ক তো বহুমাত্রিক, অনেক দিক আছে, কাজে সেই সবকিছু আমাদের বিবেচনা করেই আমাদের অবস্থানকেও সে নির্ধারণ করতে হবে। কূটনৈতিক সম্পর্কের আড়ালে যে সুযোগ পায়, সেই সুযোগকে তারা বাংলাদেশ বিরোধী নাশকতা থেকে শুরু করে প্রচারণা থেকে শুরু করে তাদের অনুচরকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সবকিছুতেই ব্যবহার করে। সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন বাংলাদেশের জনগণকে অতিরিক্ত নিরাপদ করবে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন, জঙ্গিবাদে মদদ দেয়া, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের গায়ে যখন ব্যর্থ রাষ্ট্রের পরিচিতি, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পাকিস্তানের জন্য মঙ্গলজনক নয় বলেও মত বিশেষজ্ঞদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের সময় এদেশীয় রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা না করলে 3 মাসেই মুক্তিযুদ্ধ শেষ হতো বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ আদালত। নিজামীর আপিল শুনানিতে গতকাল এ মন্তব্য করেন আদালত। এদিকে নিজামী যুদ্ধাপরাধ করলেও তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন আসামিপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেন, দোষ স্বীকার করে সাজা কমানোর আবেদন যুদ্ধাপরাধের মামলায় এটাই প্রথম। গত বছরের 29 অক্টোবর বুদ্ধিজীবী হত্যাসহ 4টি অপরাধে আলবদরের সর্বাধিনায়ক মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরের মাসে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন এই মানবতা বিরোধী। বুধবার আসামিপক্ষের শুনানির সময় 71-এ এদেশীয় রাজাকাররা পাক বাহিনীকে সহায়তা না করলে 3 মাসের মধ্যেই মুক্তিযুদ্ধ শেষ হতো বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। আদালত বলেন, এটাও প্রমাণিত যে রাজাকার আলবদররা পাক বাহিনীর সাথে গণহত্যায় লিপ্ত হন। 10 মাস পর্যন্ত এটা কি যে এটা কন্টিনিউ করেছে, এটা একমাত্র কারণ হলো এর লোকাল কোলাবোরেটরস বা তাদের এই সমস্ত যারা সহযোগিতা সাহায্য করেছে তাদের জন্য। উত্তরে আসামিপক্ষের আইনজীবীরা এসব স্বীকার করে নিলেও শীর্ষ জামায়াত নেতা নিজামী যদি বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধ করেও থাকে, তাহলে বিশেষ বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত করে আসামিপক্ষ। যদি সাক্ষ্য প্রমাণের উপরে আপনারা যদি কোনো একটা ধারায় অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করেন, তার বয়স, তার অসুস্থতা বিবেচনা করে সাজার ব্যাপারেও তাকে সেই ধরনের একটা মানবিক বিচার বিবেচনা করবে। অ্যাটর্নি জেনারেল মনে করেন, আপিল শুনানিতে দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড কমানোর আবেদন মানবতা বিরোধীদের বিচার এটাই প্রথম। জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম
যে তাদের একজন অভিযুক্ত নেতা যে অপরাধী সেটা স্বীকার করে নিলেন। আগামী 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষের এবং 8 ডিসেম্বর উভয় পক্ষের পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিল শুনানি শেষ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার হয় না টঙ্গী শিল্পাঞ্চলের রাস্তাঘাট। রাস্তা দখল করে চলছে ব্যবসা, শিগগিরই সংস্কারের আশ্বাস সিটি মেয়রের। এবার স্বাধীনতার ৪৪ বছরে শিক্ষা খাত নিয়ে একটি রিপোর্ট। ইতিহাস শোষণ আর বঞ্চনার, তবে আত্মমর্যাদার লড়াইয়ে বাংলাদেশ জিতেছে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে। স্বাধীনতার পর দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। ৪৪ বছরে বহুগুণে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর সংখ্যা আর পাশের হার। কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আরও অনেক দূর যাওয়া বাকি বলে মনে করেন শিক্ষাবিদরা। পারমিতা হিমের রিপোর্ট। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী সেরা পথিকৃতদের জন্মভূমি এই বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতিতে সবসময় এগিয়ে ছিল এই অঞ্চলের মানুষ। তবে স্বাধীনতার ৪৪ বছরে জ্ঞানের সৃজন, বিকাশ কিংবা বিতরণে পৃথিবীতে কতটুকু অবদান রাখতে পেরেছে বাংলাদেশ? আমরা দৈহিকভাবে হয়তো বাড়ছি, কিন্তু মেধার দিক থেকে বাড়ছি এরকম নিশ্চয়তা আমাদের কাছে নেই। সমাজের চাহিদা অনুযায়ী জ্ঞানের সৃষ্টি, বিকাশ আর বিতরণের কাজ বিশ্ববিদ্যালয়ের। মাত্র ৬টি নিয়ে শুরু। ৪৪ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে এখন মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৮। তবে মৌলিক উদ্দেশ্য পূরণ হয়েছে খুব কমই। জ্ঞান সৃষ্টির জন্য যে ধরনের গবেষণা দরকার ওই ধরনের গবেষণা হয় না। ফলে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাজ করছে, আমাদের তো এই ধরনের কিছুই হচ্ছে না। বই, ম্যাগাজিন কিংবা বিরল পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় লাইব্রেরি। তবে সকাল ৮টায় লাইব্রেরি খোলার আগে এই যে লম্বা লাইন, তার সংগ্রহের কোনো বই পড়বার জন্য নয়। সামনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আর তাই প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। তবে চাকরিমুখিতার এই যে দৃশ্য, সেটি প্রাইভেট কি পাবলিক, দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই রকম। সেই বিষয়গুলো লোক ছেলে মেয়েরা পড়ছে, যে বিষয়গুলো পড়লে তাদের কর্মের সংস্থান হবে। জাতি যদি এই রকম দার্শনিকভাবে দরিদ্র হয়ে যায় তাহলে তো তার মেধা কমে আসবে, মেধা কমে আসছে। প্রতি বছর হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চশিক্ষায় শিক্ষিত জনবল তৈরি করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবুও দেশের বড় বড় উন্নয়ন কাজে এখনো প্রাধান্য পায় বিদেশি কোম্পানি। নিজেদের জনবলের উপর আস্থার অভাবকেই দুষলেন ডক্টর কায়কোবাদ। নিজেদের প্রকৌশলী, চিকিৎসক, তাদের উপর আস্থা স্থাপন করতে পারতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন জ্ঞান গবেষণায় দেশকে এগিয়ে নিতে সরকারকে নিতে হবে দূরদর্শী পদক্ষেপ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক না থাকলে উন্নয়ন সম্ভব হয় না। গতকাল ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, গত ৬.৫ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে নিরাপত্তা, যোগাযোগ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। এ সময় ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় সে দেশের সরকার এবং বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার রবার্ট গিবসন তার সাথে দেখা করেন প্রধানমন্ত্রী। ব্রিটেনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী আশা করেন বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও জোরদার হবে। বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণকারী ক্যাটাগরিতে নির্বাচিত হন তিনি। ওয়াশিংটনের গ্লোবাল পলিটিক্স, ইকোনমিক্স ও আইডিয়া ভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসি ২০১৫ সালের জন্য এ তালিকা তৈরি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এবছর শীর্ষ তালিকায় নির্বাচিত হয়েছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন।
ছোট থেকেই সমাজের প্রতিটি স্তরে নানাভাবে অবহেলিত হয়ে বেড়ে ওঠেন প্রতিবন্ধীরা। শুধু তাই নয়, একদিনের জন্য নয়, সমাজে প্রতিটি দিনের জন্যই তারা বাঁচতে চান সম অধিকার নিয়ে, পাশাপাশি চান সবার সহযোগিতাও। অভিযোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য 10% কোটা থাকলেও তা বাস্তবায়ন করছেন না চাকরিদাতারা। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় একটি সমন্বয়কারী মন্ত্রণালয় চালুর তাগিদ বিশ্লেষকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। ইদ্রিস, ফাল্গুনি কিংবা রেজাহান, এদের কারো হাত নেই, কারো নেই পা, কেউ আবার চোখে দেখতে পান না। সমাজের চোখে তাই এরা সবাই প্রতিবন্ধী। তবে প্রতিবন্ধিতার বাধা জয় করে ইদ্রিসরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারলেও সাভার সিআরপির এসব প্রতিবন্ধী শিক্ষার্থী শিখছেন হাতের কাজ। তার ঠিক পাশের মাঠেই বাস্কেটবল নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছেন পা হারানো অদম্য এসব যুবা, যাদের সবার স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। গ্রাম অঞ্চলে যে আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে, বাপ মা এখনো তাদের ছেলেপানদের আগাইতে দিচ্ছে না। প্রতিবন্ধী মানুষ কি করবে? বাবা আমাকে অন্যরকম দিকে দেখতো, তবে আমার মা চ্যালেঞ্জ করছিল, তুমি পরের উপর নির্ভরশীল হবে না, তুমি তোমার কনফিডেন্স নিয়ে তুমি আগাতে থাকো। ডিসেবলরাও কিন্তু বাংলাদেশের উন্নয়নের একটা অধ্যায়। সমাজের বোঝা নয়, সম্পদ হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের তথ্য মতে দেশের 6% মানুষ প্রতিবন্ধী, যাদের অধিকার প্রতিষ্ঠায় সবার আগে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্ধারিত কোটায় চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগে সরকার শতভাগ উদার বলে দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ফোকাস করে একটি সমন্বয় মন্ত্রণালয় থাকা জরুরি। এরা সব মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে কোন কোন জায়গায় ব্যারিয়ার আছে তারা কোঅর্ডিনেট করে ব্যারিয়ারগুলোকে দূর করবে। এই কোটা যাতে সঠিকভাবে তাদের নিয়োগ করা হয়, এই জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগে ও সরকারি দপ্তরে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 10%ই প্রতিবন্ধী। আর এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়, তাহলে সে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিভাগের 10 জেলায় এবার আগে ভাগেই পৌঁছে গেছে মাধ্যমিক শিক্ষার 95 ভাগ পাঠ্যপুস্তক। তবে প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক এসেছে চাহিদার মাত্র 46 ভাগ। তবে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশা, মাধ্যমিক ও প্রাথমিক চাহিদার বাকি বই ডিসেম্বরের মধ্যেই চলে আসবে। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা বিভাগের 10 জেলায় মাধ্যমিক পর্যায়ে নতুন পাঠ্য বইয়ের চাহিদা 2,29,08,316টি। এ পর্যন্ত ঢাকা থেকে বই এসেছে 2,18,34,002টি, যা শতকরা 95 ভাগ। জেলা ও উপজেলা সদরে আসা এসব বই এখন পাঠানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। জানুয়ারির 1 তারিখে বা বছরের যে প্রথম দিন হবে, ওই দিন পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। অন্যদিকে বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই দরকার 98,12,007টি। এবং জানুয়ারিতে ইনশাআল্লাহ আমরা বইগুলো বিতরণ করতে সক্ষম হব। এদিকে এবছর ঢাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো সরাসরি উপজেলা পর্যায়ে পাঠানোকে ইতিবাচক হিসেবে দেখছেন এই শিক্ষা কর্মকর্তা। বর্তমানে সরাসরি বইগুলো উপজেলায় যাওয়ার কারণে এই যে ক্যারিং কস্টটা লাগছে না এবং সহজে তারা বইটা পাচ্ছে। খুলনা বিভাগের 3,795টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 2,33,298 জন, আর 13,152টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে 21,44,455 জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শান্তি চুক্তি অনুধাবনে সরকার ব্যর্থ হলে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত হতে পারে বলে হুঁশিয়ারি করেছেন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে 3 পার্বত্য জেলায় হরতাল, অবরোধ এবং অসহযোগ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন তিনি। শান্তি চুক্তির 18 বছর পূর্তি উপলক্ষে বুধবার রাঙামাটিতে জেএসএস আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সন্তু লারমা। রাঙামাটি থেকে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। একই সময় না হলেও মাত্র 8 কিলোমিটারের মধ্যে শান্তি চুক্তির দুই পক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জনসংহতি সমিতির সমাবেশ দেখায় রাঙ্গামাটি জুড়ে কিছুটা উত্তেজনা তো ছিলই, তাই রাস্তায় ছিল পুলিশের সতর্ক অবস্থান। এর মাঝে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে সকালে রাঙ্গামাটি জিমনেশিয়াম চত্বরে আসেন জেএসএস প্রধান সন্তু লারমা। শান্তি চুক্তি না হওয়ার কারণে আমরা এখানে জনসমাবেশ ডাকছি। দ্রুত পার্বত্য 3 জেলায় শান্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান আদিবাসী সংক্রান্ত ককাসের প্রধান এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ। শান্তি চুক্তির যারা বিরোধিতা করবে
তারা রাষ্ট্র বিরোধী শক্তি। আমরা শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে বলে সরকার দাবি করলেও জেএসএস প্রধান দাবি করেন মাত্র ২৫টি ধারা বাস্তবায়ন হয়েছে। চুক্তি বিরোধী যুগ্ম রাজনৈতিক দালাল ও প্রতিক্রিয়াশীলদের সামাজিকভাবে বর্জন ও রাজনৈতিকভাবে প্রতিরোধ করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সারা পার্বত্য চট্টগ্রামে হরতাল চলবে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে শান্তি চুক্তিতে উপনীত হয় ২ দশকের বেশি সময় ধরে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য জনসংহতি সমিতি। পার্বত্য শান্তি চুক্তির ১.৫ যুগ পূর্তি উদযাপনের পাশাপাশি হারানো জমি ফিরে পাওয়ার দাবিতে এই রাঙ্গামাটি সদরে জড়ো হয়েছিল হাজার হাজার যুব নরনারী। আর এই মহাসমাবেশে সন্তুল আরমা বলেছেন, যদি সরকার শান্তি চুক্তি অনুধাবন করতে না পারে তাহলে পার্বত্য চট্টগ্রামে আবার উত্তপ্ত হয়ে উঠবে এবং আবার আগুন জ্বলবে। রাঙ্গামাটি থেকে কমল দেব, সমসংবাদ। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসেটগুলোতে প্রতিনিয়তই বাড়ছে দর্শনার্থী। ফলে পর্যটন ব্যবসায় ফিরেছে চাঙা ভাব। হোটেল মালিক সমিতি বলছে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে তাদের। সুজয়উদ্দিন রুবেলের তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। গত এক সপ্তাহ ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। সমুদ্রে দাপাদাপি করে যে মজা পাওয়া যায় অন্য কিছুতে সেই মজাটা নাই। এই টাইমটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম ঘোরার জন্য। সো আই গেস এই টাইমটাই আমরা সবসময় দেখা যাচ্ছে যে প্রায় সময় আমরা আসি। আব্বু আম্মুর সাথে কক্সবাজারে বেড়াতে আসছি, খুব মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। গত কয়েকদিনের হিসেব মতে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন ৩০,০০০-এর বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গা ভাব। আমাদের বেচা কিনা আগে থেকে ভালো, সামনে হয়তো চিন্তা আছে যে আরো ভালো চলবে। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আমাদের এখানে রিজার্ভেশন মোটামুটি বেড়ে গেছে। সো আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে আমাদের পুরো হোটেলটাই ফুল থাকবে। শীতের শুরুতে যেভাবে কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকরা আসা শুরু করেছে তাতে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা। শীত মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী এই বছরটা অত্যন্ত সাকসেসফুলি আমাদের ওভারকাম আমরা করতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে প্রতি বছর পর্যটন মৌসুমে কক্সবাজারে ৫০ লাখেরও অধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতার পর পৌরসভা ও ২০১৩ সালে টঙ্গী শিল্পাঞ্চল অন্তর্ভুক্ত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের। কিন্তু নাম বদলালেও চেহারা বদলায়নি এর রাস্তাঘাটের। ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সে অনুযায়ী হয় না সংস্কার। তার উপর রাস্তার দুই পাশে দখল করে গড়ে উঠেছে অবৈধ ব্যবসা। এমন অবস্থায় এই শিল্পাঞ্চলের প্রতি আগ্রহ হারাচ্ছেন বিদেশি ক্রেতারাও। তবে খুব শিগগিরই রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত সিটি মেয়র। টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর ৪ পর্বের ধারাবাহিকের দেখুন আজ চতুর্থ ও শেষ পর্ব। কোনো ময়লা আবর্জনার ভাগাড় নয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে টঙ্গী শিল্পাঞ্চলে ঢোকার রাস্তা এটি। দুর্গন্ধে ভরা এই রাস্তার দুই পাশে শিল্প কারখানার প্রধান ফটক। শুধু ময়লা আবর্জনাই নয়, শিল্পাঞ্চলের ভিতরের প্রতিটি রাস্তায় খানাখন্দকে ভরা। পণ্য পরিবহনের কাজে মালবোঝাই যানবাহন চলাচল করায় সেগুলো নষ্ট হয় আরো দ্রুত। শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় পানি জমে গর্তগুলোতে। শ্রমিকরা বলছেন দুই একবার সংস্কার হলেও তা খুব একটা মানসম্মত হয়নি। এইখানে একটা ডাস্টবিন করছে, এই ডাস্টবিনের জন্য গন্ধে ডিউটি করা খুব দুর্ঘটনা হয়ে গেছে। গন্ধে থাকা যায় না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ড্রেনেজ সিস্টেম ভালো না, অল্পতেই রাস্তার উপর পানি চলে আসে এবং এই পানিটা সহজে নিষ্কাশন হয়। গাড়ি মনে করেন আজকে এটা ভাঙতেছে, কালকে ওইটা ভাঙতেছে। ৩০ টন ৪০ টন করে মাল থাকে, কিন্তু আমরা ওই ভাঙ্গাচোরার মধ্যেই গরুর গাড়ি হিসাবে গাড়ি চালান লাগে। কাজ করছে ২ নম্বরই এলাকা, তো মনে করেন বালা কাজ করলে তো বালাতে অনেক দিনই যায়, তাই না? শিল্পাঞ্চলের ভিতরে বেশিরভাগ রাস্তার দুই পাশ দখল করে নিয়েছে প্রভাবশালীরা। গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। সেসব রাস্তায় যানবাহন চলাচল তো দূরে থাক, হাঁটা চলাই রীতিমতো চ্যালেঞ্জ। রাস্তার এমন বেহাল অবস্থা দেখে বিদেশি ক্রেতারাও অনেক সময় এই এলাকায় আসতে চান না বলে অভিযোগ শ্রমিকদের। অবশ্য ভারপ্রাপ্ত সিটি মেয়র বলছেন নতুন করে আবারও সংস্কার কাজ হাতে নিয়েছেন তারা। শিল্পাঞ্চলের ভিতর দিয়ে 14 কোটি টাকা ব্যয়ে আমরা রাস্তাটা করতেছি এবং প্রত্যেকটা কাজের গুণগত মান আমরা চেষ্টা করছি যে শতভাগ
নিশ্চিন্ত করার জন্য হয়তো অনেক ক্ষেত্রে 19-20 হতে পারে, তবে আমার মনে হয় যে এই ধরনের কোনো অভিযোগ আমার নেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের কাজ আমার সময় করতে পারবে না, সে যেই হোক। তিনি বলছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে শুধু শিল্পাঞ্চল নয়, বরং পাল্টে যাবে পুরো গাজীপুরের চিত্র। কর্তৃক বরাদ্দকৃত। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সময় সংবাদে আরো থাকছে, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিমান হামলার অনুমোদন দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। দেশবাসীকে নিরাপদ রাখাই উদ্দেশ্য, বলছেন প্রধানমন্ত্রী ক্যামেরন। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলে আইন অমান্য করে গড়ে উঠেছে প্রায় অর্ধশত অবৈধ করতকল। প্রতিদিন শাল, সেগুন ও গজারি সহ সামাজিক বনায়নের গাছ কেটে এসব করতকলে চেরাই করে পাচার করছে বনদস্যুরা। তবে করতকল মালিকরা বলছেন, ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব কল স্থাপন করা হয়েছে। অবশ্য অবৈধ করতকল উচ্ছেদে অভিযান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন বিভাগের সংরক্ষিত এলাকার 10 কিলোমিটারের মধ্যে করতকল স্থাপনের উপর নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইলের সখীপুরের বনাঞ্চলে অবৈধভাবে গড়ে উঠেছে 49টি করতকল। শুধু তাই নয়, বনের 100 গজের মধ্যেই বসানো হয়েছে এসব করতকল। আর বনদস্যুরা সামাজিক বনায়ন সহ সরকারি বনাঞ্চলে শাল, সেগুন ও গজারি গাছ চুরি করে এসব করতকলে চেরাই করে পাচার করছে বলে অভিযোগ বৈধ করতকল মালিকদের। অবৈধ সমিল মালিক তারা মিল করছে, মিল করে দেখা যায় রাতের আধারে তারা ওই গাছ কেটে আনে। স্থানীয় রেঞ্জ অফিসারের সহযোগিতায় চোরাই কাঠ নিয়ে বেচা কান্দে করে নিয়ে যায় 10টা-20টা হুমানে বেচা হালায়। এদিকে অবৈধ করতকল মালিকরা বলছেন, ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব স্থাপন করা হয়েছে। আমরা কোনো চোরাই কাঠ বা অন্যান্য কাঠ যেগুলো এইভাবে চিরাই করি না। বাড়ির যা কাটা গাছ আছে বা রেকর্ডের গাছ আছে তারাই চিরাই করে এখানে। অবশ্য অবৈধ এসব করতকল উচ্ছেদে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর জড়িতদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বন কর্মকর্তা। তালিকা সংগ্রহের চেষ্টা করব এবং আমি এটি একটি রুটিন কাজ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে আমি দ্রুত এগুলিকে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। বন বিভাগের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে পাওয়া যায় তাহলে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের সখীপুরের 47,220 একর সরকারি বনভূমিতে 2টি রেঞ্জ ও 11টি বিট রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। চুয়াডাঙ্গায় আলাদা 3টি স্থানে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের 5 নেতাকর্মী আহত হয়েছে। এদিকে হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 4 থেকে 5টি ককটেল বিস্ফোরণ হয়। পরে গতকাল সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খোস্তার জামিলের বাসায় ককটেল হামলা চালায়। এর কিছুক্ষণ পর শহরের শেখরাতলা মোড়ে 6 থেকে 7টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় অন্তত 5 জন আহত হয়। সবজি উৎপাদন বেশি আর দামে কম হওয়ায় কেঁচো সার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কৃষকের কাছে। ইতিমধ্যে রাজশাহীর বিভিন্ন চাষে এই সার ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন চাষিরা। জমির গুণাগুণ রক্ষায় কৃষি কর্মকর্তারাও গুরুত্ব দিচ্ছেন এই সারকে। আর বিষমুক্ত কেঁচো কম্পোস্টের চাহিদা বেড়েই চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। এভাবেই জৈব সার ব্যবহারে কৃষকের মাঠ ভরেছে ফসলে, তাতেই হাস্যোজ্জ্বল কৃষকের মুখ। অন্যান্য সার ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তা জৈব সারে থাকে না। তরতাজা এই সবজির উৎপাদনে তাই কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে কেঁচোর সার। জমিতে ব্যবহারের ফলে আমাদের গাছ অনেক শক্তিশালী হচ্ছে এবং ফল ভালো হচ্ছে। এটা ব্যবহার করে কম খরচে অনেক উৎপাদন হচ্ছে। কেঁচো কম্পোস্টের মান উন্নয়ন ও দীর্ঘদিন কেঁচো বাঁচিয়ে রাখতে মাটির পাত্রে সার উৎপাদন করা হয়। এক প্ল্যান্ট থেকে প্রতি মাসে তৈরি হচ্ছে 60 মণ কেঁচো কম্পোস্ট। যে একবার ব্যবহার করছে সে পরবর্তীতে অন্য সার ব্যবহার করতে চাচ্ছে না, এই সারই ব্যবহার করছে। এমন সফলতা দেখে রাজশাহী জেলায় বাণিজ্যিকভাবে 3টি স্থানে সার উৎপাদন শুরু হয়েছে। সরকার যদি ব্যাংক লোন কিছু দেয় তাহলে এটা আর কি বড় রকমের একটা খামার তৈরি হবে। শুধু মাঠেই নয়,
মাছের উৎপাদনেও রয়েছে এর গুরুত্ব। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমপক্ষে 5 থাকা দরকার, কিন্তু আমাদের দেশের মাটিতে আছে গড়ে 1-এর মতো। এজন্য আমরা কেঁচো কম্পোস্ট, সবুজ সার, বিভিন্ন রকমের জৈব সার উৎপাদনের জন্য কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবারে খরিদ 2 ফলনে সবজির আবাদ হয়েছে 8,770 হেক্টর জমিতে, আর সবজির উৎপাদন হবে 1,18,990 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 3 বন্দুকধারীর অতর্কিত হামলায় 14 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন 17 জন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ার সান বের্নার্দিনো শহরের একটি সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের কার্যালয়ে দুর্বৃত্তরা সেনা পোশাকে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা দ্রুত একটি কালো গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার 4 ঘন্টা পর তাদের ব্যবহৃত গাড়িটি শহরের একটি আবাসিক এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ঘাতকদের ধরতে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI অভিযান নেমেছে। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের ওপর বিমান হামলার অনুমোদন দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বুধবার এই হামলা চালানোর প্রস্তাব উঠলে 327টি ভোটের মধ্যে 223টি ভোট পায়। প্রস্তাবটি পাশ হওয়ায় খুব দ্রুত IS বিরোধী অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এর আগে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সঙ্গে এ বিষয়টি নিয়ে বিরোধী দল লেবার পার্টির 10 ঘন্টা বিতর্ক হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা থেকে ব্রিটেনবাসীকে নিরাপদ রাখাই এ হামলার মূল উদ্দেশ্য। এতে মার্কিন নেতৃত্বাধীন IS বিরোধী বিমান হামলায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে জানান তিনি। তবে বিরোধী দলীয় কয়েকজন নেতা এ প্রস্তাবকে সরকারের ভুল বলে উল্লেখ করেন, যদিও বিরোধী দলের অনেকেই এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে। খেলার খবর। প্রথম বাংলাদেশি হিসেবে ICCর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। 2014 সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেরা পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ওয়ানডে ও টেস্ট একাদশ। 18 জুন ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক সিরিজেই মুস্তাফিজ একাই ধসিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ। পকেটে পড়েছিলেন 13টি উইকেট, গড়েছিলেন 3 ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারটাও বেশ দ্রুতই পেলেন সাতক্ষীরার এই পেসার। মাত্র 3 মাসের পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন ICCর বর্ষসেরা ওয়ানডে একাদশে। এর আগে 2009 সালে ICCর বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন সাকিব আল হাসান। BPL এর খবর। চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে আজ দুপুর 2টায় মুখোমুখি হবে সাকিবের রংপুর রাইডার্স ও মাহমুদুল্লাহর বরিশাল বুলস। যে দল এই ম্যাচ জিতবে তাদেরই সেরা 4 প্রায় নিশ্চিত হয়ে যাবে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে দলকেও জয় এনে দিয়েছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। তবে এবার রাইডার্সের প্রতিপক্ষ দারুণ খেলতে থাকা বরিশাল বুলস। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তালিকার 2 নম্বরে আছে বরিশাল। সবশেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে পেয়েছে দারুণ এক জয়। BPL-এ নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে এরই মধ্যে আলোচনায় বরিশালের ওপেনার এভিন লুইস। তবে 6 ম্যাচে 8 পয়েন্ট পাওয়া রংপুরও আছে ছন্দে। দলের শক্তি বাড়াতে যোগ হয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এছাড়া সৌম্য সরকারের ফর্মে ফেরাটাও রাইডার্সকে বাড়তি অনুপ্রেরণা দেবে। তাই স্বাগতিকরা আরও একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্ত। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস খেলবে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। ঘরের মাঠে অবশেষে হারের গেরো খুলেছে চিটাগং ভাইকিংস। সিলেটকে হারিয়ে 7 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখনও সেরা 4-এর রেসে টিকে আছে তামিম ইকবালের দল। তাই ঘরের মাঠে শেষ ম্যাচে নামার আগে বেশ সতর্ক ভাইকিংস। কুমিল্লার বিপক্ষে আগের দেখায় হেরেছিল তামিম ইকবালের দল। তাই এবার সেই হারের প্রতিশোধ নেবার পাশাপাশি পয়েন্ট টেবিলেও এগিয়ে যেতে চায় তারা। অন্যদিকে ঢাকার বিপক্ষে দারুণ জয় বেশ উজ্জীবিত মাশরাফি বিন মুর্তজার দল। আর ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে ঝলক দেখাতে না পারলেও এবার ভালো করতে মরিয়া দলটির
2 পাকিস্তানি রিক্রুট আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক। এছাড়া দলের 2 পেসার কুলাসেকারা ও রনি ছন্দে থাকায় জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চায় কুমিল্লা। ফুটবল, প্রতিপক্ষের বাড়ানো বলটা গোল লাইন পেরোলেই বদলে যায় দৃশ্যপট। তাই গোলের খেলা ফুটবলে খ্যাপাটে স্ট্রাইকারদের রুখতে গোলরক্ষকের দায়িত্ব পালন করতে হয় বিচক্ষণতার সাথে। তবে বছর জুড়ে দেশের গোলরক্ষকদের পারফরমেন্স হতাশাজনক। তাই সাফকে সামনে রেখে দেশের ফুটবল বিশ্লেষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। 2016 সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ ও শেষ পর্বে আজ থাকছে গোলরক্ষণ, সাবেকদের বিশ্লেষণ এবং পরামর্শ। পেনাল্টি শুটআউটে গ্যালারি যখন জড়ানো উত্তেজনায়, তখন সব আবেগকে ভুলে দক্ষতা আর মনোযোগের প্রমাণ দিতে হয় তাদের সবচেয়ে বেশি। আবার চৌকো শুটারের বলের গতি ঠেকিয়ে বুনো উল্লাসে মাতেন তারাই। ফুটবল মাঠে তারা অতন্দ্র প্রহরী। বলা হচ্ছে গোলরক্ষকের কথা। সাফকে সামনে রেখে হয়তো বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের দুশ্চিন্তার সবচেয়ে বড় নাম এটি। কেননা বিস্ময়কর ব্যাপার হলো, এবছর অংশ নেয়া 11টি আন্তর্জাতিক ম্যাচে 27টি গোল হজম করেছে বাংলাদেশ দল। তাই মেগা আসরের আগে দলের বর্তমান কাণ্ডারীদের সতর্ক বার্তাই দিলেন দেশের সাবেক গোলরক্ষকরা। বিগত 4-5 বছর ধরে যেটি দেখছি যে আসলে কেউই আসলে স্ট্যাবল অবস্থায় গোলপোস্টের নিচে দাঁড়াতে পারছেন না। গোলরক্ষকদের সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে 90 মিনিট মনোযোগ রাখা ম্যাচের প্রতি। আমাদের অবস্থান আমাদের জায়গায় আছে, বাট আমাদের চেয়ে অনেক বেশ কয়েকটি দল আছে তারা অনেক বেশি এগিয়ে গিয়েছে। সোহেলের খেলা আমি দেখেছি, লাস্ট এগেনস্ট অস্ট্রেলিয়া খেলা দেখেছি। প্লেয়ারটা কিন্তু ভালো, ফিটনেস অনেক ভালো, হাইট অনেক ভালো, কিন্তু ওকে প্রপার ট্রেনিংটা মনে হয় নাই। ওর গোলকিপিং কিন্তু নয়ার, যেমন জার্মানি গোলকিপার, ও কিন্তু একজন লিবারো হিসেবে খেলে টিমের। ও কিন্তু সবসময় গোল লাইনে দাঁড়ায় থাকে না। হ্যাঁ, এটা কিন্তু একটা এক্সট্রা একটা এফোর্ট টিমের জন্য। ফেডারেশনের বারবার কোচ বদল তত্ত্বের পাশাপাশি গোলরক্ষকদের কৌশলগত প্রশিক্ষণ দেয় উদাসীন ভাবের কড়া সমালোচনা করেন বিশ্লেষকরা। তবে নিজেদের সময়ে লাল সবুজের গোলপোস্ট সামলানোর গুরুদায়িত্ব যারা পালন করেছেন দাপটের সঙ্গে, নতুনদের উদ্দেশ্যে তারাই দিলেন নানা পরামর্শ। গোলকিপার জানবে যে আমার ডিফেন্স কি করতেছে, কি করতে পারে, কতটুকু এফোর্ট দিবে, আর ওরা মিস করলে আমি কতটুকু সেভ করবো। ডিফেন্ডারও জানবে আমার উপরে, টিমের উপর নির্ভর অবশ্যই থাকতে হবে, খুব আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একটা কর্নার গিয়ে আমি যদি সাউন্ড করি, ডিফেন্ডার বুঝবে যে আমি বাইরে হয়ে আসছি। সাফের প্রাথমিক দলে মারুফুলের স্কোয়াডে আছেন 4 জন গোলরক্ষক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। দলের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। স্বাধীনতার 44 বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর পাশের হার। যেতে হবে আরও অনেক দূর, বলছেন শিক্ষাবিদরা। শীতের শুরুতেই কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। চাঙ্গা হয়ে উঠছে পর্যটন ব্যবসা। এবারের মৌসুম ভালো কাটার আশা হোটেল মালিকদের। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে 3 বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত 14 জন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র খতিয়ে দেখছে FBI। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।